যাতে জাহাঙ্গীরনগরের হত্যাকাণ্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের হত্যাকাণ্ডকে মনে হয় না একটা দুর্ঘটনা মাত্র। ছাত্র রাজনীতি না হলে বাংলাদেশের জন্ম হতো না। এই সরকার যে কতদিন থাকবে সে ব্যাপারে আপনারা কি কিছু জানেন? তারা বলছে সংস্কার করতে আমাদের যতদিন লাগবে আমরা ততদিন থাকবো। আজকে সংস্কার করতে যদি তাদের আরো 15 বছর লাগে, তাহলে কি তাদেরকে 15 বছর থাকতে দেবেন আপনারা? শুধুমাত্র বিদেশি কয়েক বিলিয়ন সাহায্য পেলে আমরা বিদেশি সাহায্যের বন্যায় ভেসে যাচ্ছি এমন মনে করার কোনো কারণ নেই। দেশের অর্থনীতিকে পুনরায় সচল করতে হবে। দেশের অর্থনীতির যে প্রাণ শক্তি যারা কৃষকেরা, আজকে কৃষকের পক্ষে কথা বলার মতো কোনো রাজনৈতিক দলই দেখি না। বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় জোর 1 বছর, এবং এই সমস্ত সরকারকে মানুষ বড় জোর 1 বছর সহ্য করে, এর বেশি করে না। কারণ মানুষ তার লক্ষ্যে পৌঁছানোর জন্য সরকারকে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করেছে। সরকার হচ্ছে আমার অধিকার বাস্তবায়নের গ্যারান্টি। আমাদের অধিকার রক্ষা করার শক্তি যদি বর্তমান সরকারের না থাকে, বা তার সাথে যে অন্যান্য উপসরকার আছে, অঘোষিত সরকার আছে, তারা যদি এটা বাস্তবায়িত হতে না দিয়ে থাকে, তাহলে এই সরকার কিন্তু যে ম্যান্ডেট দাবি করছেন সেই ম্যান্ডেট বেশি দিন থাকবে না। উন্নয়নের মাপকাঠি হবে শ্রমিকের ন্যূনতম মজুরি কত সেটা দিয়ে, মাথাপিছু গড় কর্তা আয় কত এটা দিয়ে অর্থনীতিবিদরা বলে থাকেন। বর্তমান সরকারের প্রতিনিধিরাও তাই বলবেন। আগের শেখ হাসিনা আমাদের সরকারের দেশের উন্নতির মাপকাঠি দিয়েছিল মাথাপিছু আয় বেড়ে আমাদের $2500 $2700 হয়েছে সেটাই। কিন্তু সেই মাপ যে প্রতারণামূলক, সেটা আমাদের সবচেয়ে কম বেতন যে শ্রমিক পায়, আমাদের কৃষক যে তার পণ্যের দাম পায় না, তার মজুরি এবং আয় তুলনা করলে বোঝা যায় এটা কত বেশি মিথ্যা কথা। চা শ্রমিকদের আন্দোলনের কথা আপনারা জানেন, তাদের কত টাকা বেতন দেওয়া হয়, এবং তাদের যে মাসে কিছু চাল দেওয়া হয় 25 কেজি, বলে সেইটাও বেতনের সাথে যোগ করলেও তাদের বেতন মাসে 10-11 হাজার টাকার বেশি হয় না। তাহলে এই বিপুল বৈষম্যমূলক সমাজে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন কিভাবে? গণতন্ত্রটা একটা মেকিকতা। যদি সবার জন্য সমান সুযোগ না থাকে, আমি সবাইকে যান্ত্রিকভাবে সমান করার কথা বলছি না, সবার প্রাপ্য সুযোগ সমান দিতে হবে। এই সংগ্রাম চলতে থাকবে আমাদের প্রত্যেকটা অধিকার আদায় করার জন্য। বর্তমান সরকার তাদের কর্মসূচি রোড ম্যাপ এখনো ঘোষণা করেনি, এবং তাদের অনেক সিদ্ধান্ত বিতর্কমূলক। যেমন কোনো পরীক্ষা বা কোনো রকমের ব্যবস্থা না করে ছাত্রদের কারো দাবির মুখে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছাড়াই তাদেরকে সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত, অনেকগুলো সিদ্ধান্ত বিতর্কিত হচ্ছে। আমার মনে হয় এখন সবচেয়ে বড় বিতর্কিত সিদ্ধান্ত কালকে হলো যাতে জাহাঙ্গীরনগরের হত্যাকাণ্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের হত্যাকাণ্ডকে মনে হয় না একটা দুর্ঘটনা মাত্র। মনে হচ্ছে এর পেছনে একটা ছক আছে। ছকটা এখানে যে তারপর পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট থেকে ঘোষণা করা হলো যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি এবং কর্মচারীদের রাজনীতিও চলবে না। জুলাই গণ অভ্যুত্থানের এটা কি ফল হতে পারে? তখন তারা দুর্জনের ছলের অভাব হয় না। তারা কি যুক্তি দিয়েছেন? বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফার একটা দাবি ছিল যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। তারা যা করেছিলেন বিশ্ববিদ্যালয়ে জবরদখল করে, যে ছাত্র রাজনীতি, যারা ছাত্রই নয়, যারা হলের সিট দখল করে রাখে, সাধারণ ছাত্র ছাত্রীদের গণরুমে জোর করে থাকতে বাধ্য করে, মিছিলে না গেলে যাদের প্রহার করে, পেটায়, তাদের রাজনীতি বন্ধ করার কথা। এখন সেটাকে অত্যন্ত ভালো একটা ছল এবং ছুতো হিসেবে ব্যবহার করে বলছে কোনো রাজনীতি করা যাবে না। তাহলে বাংলাদেশের জন্মই বৃথা হয়ে যাবে। ছাত্র রাজনীতি না হলে বাংলাদেশের জন্ম হতো না। ছাত্র রাজনীতি না হলে এই জুলাই গণ অভ্যুত্থান আগস্ট মাসের 5 তারিখে সফল হতো না। ছাত্ররা ঠিকভাবে বলেন জুলাই মাসের 36 তারিখ। কাজেই আন্দোলনের 2 মাস পার না হতেই আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা শুরু হয়েছে।